আলোচনা করব। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে তো, তাই না? ঠিকই তো মনে হয় স্যার। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস করতে হবে, পিন করতে হবে। এই রুব্রিক্সটা দেখেন, আপনারা অনেকেই হয়তো এই রুব্রিক্সটা সম্পর্কে জানেন। প্রেইং, বেগিং। হ্যাঁ, বেগিং নিয়ে আমি আজকে আলোচনা করবো না, প্রেইং নিয়ে শুধু বলি। একই জিনিস, প্রায় কাছাকাছি, কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, তো প্রেইং, চালু হয়ে যাচ্ছে। প্রেইং, হ্যাঁ, এটা মানে আর্সেনিকের, আমি বলবো একটা খুব চমৎকার ক্যারেক্টার এবং মানে অদ্ভুত। এটা আমরা পাই আর্সেনিকের মধ্যে। এবং এই প্রেইং লেভেলটা যখন আর্সেনিকের আসে, সব স্টেজে কিন্তু প্রেইং আসে না। যখন থেকে প্রেইংটা শুরু হয়, এখান থেকে আর্সেনিকের আরেকটা জার্নি চালু হয়ে যায়। তো রুব্রিক হলো প্রেইং। আসলে বিষয়টা হচ্ছে কি, যে আর্সেনিক মূলত একজন আস্তিক পার্সন। সে ঈশ্বরকে বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, মোট কথা সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে। হ্যাঁ, দেখেন, আমাদের একটা রুব্রিক আছে, আমি আমার রেপার্টরিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, একটু মজা হবে। তারপর আমরা সিনথেসিস রেপার্টরিতে যদি যাই, সিনথেসিস ওপেন করব। সিনথেসিসে আমরা দেখছি, দেখেন আমি কি বললাম একটু আগে, যে এরা আস্তিক, ঈশ্বরকে বিশ্বাস করে, তাই না? এবং সাথে সাথে এরা কিন্তু সুপারস্টিশিয়াস। দেখেন, এই সুপারস্টিশিয়াস এর মধ্যে 22টা মেডিসিন আছে, কিন্তু আর্সেনিক কিন্তু এখানে নাই। আছে, দেখেন, আর্সেনিক কিন্তু নাই। আমরা কমপ্লিট রেপার্টরিতে যদি যাই, কমপ্লিটে দিয়ে রেখেছে নাকি, কমপ্লিটটা একটু দেখে নিই। সুপারস্টিশিয়াস, এখানে 24টা আছে, 24টা মেডিসিনের মধ্যে দুইটা রেপার্টরি, একটা রেপার্টরিতে কিন্তু আর্সেনিক নাই। তাহলে আর্সেনিক ঈশ্বর বিশ্বাস করছে, সাথে সাথে সে কিন্তু সুপারস্টিশিয়াস না। সৃষ্টিকর্তা সে মনে প্রাণে বিশ্বাস করে। হ্যাঁ, সে সৃষ্টিকর্তাকে মানে। এবং মজার ব্যাপার হচ্ছে, সে বলে ঈশ্বর যদি থেকে থাকে, সৃষ্টিকর্তা যদি থেকে থাকে, আল্লাহ যদি থেকে থাকে, তাহলে এটা হবে। সে এটা করবে, তিনি এটা করবেন, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এইটুক বললেই হয়ে যায়, কিন্তু তা না। আর্সেনিক এর সাথে আবার যোগ করে কি, ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে, ভগবানকে আমাকে বিপদ থেকে উদ্ধার করা উচিত। তিনি সৃষ্টিকর্তা হয়েছেন, আমার বিপদ থেকে তাকে উদ্ধার করাটা উচিত। এইরকম ধারণায় তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে পোষণ করেন। খুব ভালো করে ওয়ার্ড গুলা শোনেন, কথার মারপ্যাচের মধ্যেই সব কিছু লুকায় আছে। কেউ আপনারা আনমিউট হবেন না। হ্যাঁ, আনমিউট হলে একটু সমস্যা হয়ে যায়, আপনারা মিউটই থাকেন। তো ভালো করে শোনেন, আল্লাহ বা সৃষ্টিকর্তা, বা এখন সে আমার কাছে আসছে, আমি ডাক্তার, আমার কাছে আসছে। হ্যাঁ, তার অ্যাটিটিউড হচ্ছে, ডাক্তারকে আমাকে অবশ্যই মদত করতে হবে, আমাকে সাহায্য করতে হবে, এবং করাটা উচিত। আল্লাহকে আমার বিপদ থেকে উদ্ধার করাটা উচিত। এই ওয়ার্ডটা মনে রাখবেন। কিভাবে বলছে, করাটা উচিত, করাটা উচিত। এর অর্থটা কি? আপনি কারো কাছে প্রেইং করছেন, আবার বলছে করাটা উচিত। আপনি কারো কাছে সাহায্য চাচ্ছেন, আপনি বলতেছেন করাটা উচিত। তো সে যখন, খরচ স্যার। জি বলেন।
করাটা উচিত মানে ফরজ। হ্যাঁ, ফরজ ভাব। হ্যাঁ, এ করতেই হবে। এখন ঈশ্বর কি বাউন্ড আপনার কাছে? ধরেন আপনার 1 লাখ টাকা লাগবে, সে আল্লাহ হয়েছে, আল্লাহকে 1 লাখ টাকা দিতে হবে। আল্লাহ কি বাউন্ড আপনার কাছে টাকা দেওয়ার জন্য? আপনি না স্যার। যখন চাচ্ছেন তখন কি আপনি এভাবে বাউন্ড করে মানে আপনি চাইতে পারেন? পারেন না। তো সে যখন প্রার্থনা করে বা কারো সাহায্য চায়, তখন সেখানে এক ধরনের অধিকার বোধ নিয়ে কাজ করে, তার ভিতরে এক ধরনের অধিকার বোধ কাজ করে। সে মনে করে ডাক্তার, ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই হোক, উপরওয়ালা আমাকে সাহায্য করা উচিত, শুড হেল্প, আমাকে অবশ্যই সাহায্য করতে হবে, শুড হেল্প। বুঝছেন? তো ডাক্তারের কাছে ওষুধ নিতে তাহলে সে কেন আসে? ডাক্তারের কাছে ওষুধ নিতে কেন আসে? সে এসে বলে যে ডাক্তার সাহেব ওষুধ দেন। ডাইরেক্ট কথা, একদম ডিমান্ডিং ডিমান্ডিং ভয়েস, ডাক্তার সাহেব ওষুধ দেন। এই ওয়ার্ড গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমার ধরেন আমার একজন স্টুডেন্ট আমার কাছে যদি সে দাবি নিয়ে ওইভাবে বলে আমাকে ঢুকায় দেন, আমাকে এটা দেন, দিস ইজ দিস ইজ কল্ড ডিমান্ডিং। এটা কিন্তু গুড অ্যাটিটিউড না। ভালো করে বুঝেন। আমাকে কি দিবেন? কথার মানে ওয়ার্ড চয়েস, কথা বলার ধরনের উপরেই কিন্তু মেন্টালিটি চলে আসে, বোঝা যায়, এবং ধরন বোঝা যায়। তো ডাক্তারের কাছে আসছে, আসে যা বলে যে ডাক্তার সাহেব এরকম ওষুধ দেন, কড়া ওষুধ দেন, তাই না? এটা ডিমান্ডিং। কিরকম? সে কিরকম ডিমান্ডিং? আপনি আমাকে এরকম ওষুধ দেন যাতে সন্ধ্যার মধ্যে ভালো হয়ে যায়। এতটা ডিমান্ডিং কি সে হতে পারে? এতটা ডিমান্ডিং কি আসলে হওয়া উচিত? প্রশ্নটা এখানে। তো সে আসলে তার অ্যাটিটিউড গুলা হবে, সে যখন কারো কাছে চাবে, কারো কাছে চাওয়া মানে হায়ার অথরিটি, সে গড হোক, ডাক্তার হোক, বা স্যার হোক, বা গুরু হোক, তাদের কাছে তার চাওয়ার অ্যাটিটিউডটা হবে ডিমান্ডিং। ঠিক আছে? ডিমান্ডিং। তো কিরকম ডিমান্ডিং? তো বুঝলেনি। সে কন্ডিশন দিয়ে ইয়ে করছে, সন্ধ্যার মধ্যেই ভালো হয়ে যেতে হবে। তার মানে কি? ঈশ্বর হয়েছে, বিধাতা হয়েছে, খোদা হয়েছে, ডাক্তার হয়েছে, তোমাকে আমাকে, তোমার উচিত আমাকে মদত করা, তোমার উচিত আমাকে সাহায্য করা। রুগীরা এসে এরকম কথা বলে, আমি তো হাত তুলি খোদার দরবারে। এবং দেখেন তার প্রার্থনার ধরনটা কি, আল্লাহ তুমি যদি থেকে থাকো তাহলে সাহায্য করো। বুঝেন? কথা বুঝেন, ভাঁজগুলা বুঝেন। তুমি যদি থেকে থাকো তাহলে সাহায্য করো। কেন তুমি করবা না? তোমার তো করা উচিত, তুমি দিবা না মানে? বিষয়টা এরকম। ভগবানের কাছে প্রার্থনা করছে, করার সময় তার ওই একই প্রার্থনা, হাত জোর করে করে। আমাদের হিন্দু ভাইরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা হাত জোরে জোরে প্রার্থনা করে না, হাত জোরে জোরে। আমি তো হাত জোরে জোরে প্রার্থনা করছি, তাহলে কেন তিনি সাহায্য করবেন না? তাকে অবশ্যই সাহায্য করতে হবে। আমি তো মাথা মতো করছি। ভালো করে বুঝেন এই জিনিসগুলো। হ্যাঁ, আর সে তো ডাক্তার, সে কেন আমার চিকিৎসা করবে না? কেন আমার কেসটা নেবেন না? আপনি নেবেন না কেন? আপনার তো কাজই ট্রিটমেন্ট করা। তার তো আমাকে দেখা উচিত, আমাকে ঠিক করা উচিত। তো আর্সেনিকের প্রেইং হলো এরকম, ডিমান্ডিং। তো এইরকম মানসিকতা থেকে আরেকটা রুব্রিক আসে। আমি সেই রুব্রিক্সের দিকে চলে যাই। সেটা হলো প্রেইং অ্যান্ড নিলিং। নীল ডাউন, নীল ডাউন তো বুঝি, তাই না? আমরা ছোটবেলায় পানিশমেন্ট পানিশমেন্ট খেতাম না, বকাবকি করলে নীল ডাউন হও। সেই প্রেইং অ্যান্ড নিলিং। তো এই নিলিংটা কি? নিলিং হলো পোস্টার অফ সাবমিশন,
প্লেসিং ওয়ানসেলফ লোয়ার, অ্যাকনলেজিং এ হায়ার পাওয়ার। সে নিজেকে সমর্পণ করবে, ঠিকই সমর্পণ করবে, এবং সাথে সাথে স্বীকারও করে নিবে, অ্যাকনলেজ করা, স্বীকার করে নিবে যে উপরে একজন আছে, গড আছে, বিধাতা আছে, হ্যাঁ, ঈশ্বর আছে, আল্লাহ আছে, ঠিক আছে, সেটা সে স্বীকার করে নিচ্ছে, অ্যাকনলেজ করছে, কোন একটা মহান শক্তিকে সে অ্যাকনলেজ করছে। কিন্তু তার সাথে সাথে তার অবচেতন মনে কাজ করছে যে সেই পাওয়ারের কাজ হলো আমাকে উদ্ধার থেকে, আল্লাহ হইতেই তো আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এইরকম ধৃষ্টতাপূর্ণ প্রেয়িং তার মধ্যে থাকে, ঠিক আছে। আর এই জন্যই সে, আমরা আমাদের আরেকটা রূপ দেখতে পাই, হেল্ড ওয়ান টু বি, হেল্ড ওয়ান টু বি, এই রূপবৃত্তের মধ্যে আমরা কিন্তু পাই হেল্ড ওয়ান টু বি। এটা ভালো করে লিখে নেন, হেল্ড ওয়ান টু বি। তো আমরা যে বাচ্চার কেসটা আলোচনা করছিলাম, সেখানেও আপনাদের যারা দেখেছেন বা শুনেছেন, মানে বাচ্চার কেসটা আপনারা ওই ক্লাসটা যারা আমরা করেছেন তাদের হয়তো মনে আছে, আপনাদের খেয়াল হচ্ছে কিনা, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম বাচ্চার হেল্ড ওয়ান টু বি, এই রূপ দিকটা আমরা সেখানে দেখেছিলাম। কিরকম হেল্ডটা কি দেখেন, বাচ্চাটার মা বলছিলেন যে আমাকে এইভাবে জড়ায় ধরে থাকে। আমি কিন্তু সেদিন দেখাইছিলাম বাচ্চাটা কি করে, মায়ের বুকে বা কাঁধে মাথা দিয়ে এইরকম করে মাকে এরকম করে নিয়ে, দেখা যাচ্ছে মানে এইরকম করে জড়ায় ধরে থাকে। মাও বলতেছে তখন আমিও তাকে যদি এরকম করে জড়ায় নিয়ে ধরে থাকি তাহলে সে ভালো থাকে, হ্যাঁ। আর হোল্ডিং, কিন্তু সে কি হচ্ছে, সে এটাই হলো হোল্ডিং, সে হোল্ডিং করছে মাকেও, এবং মাও তাকে হোল্ড করতেছে, এবং মায়ের সাথে একদম লেপ্টে থাকতেছে। তো আর্সেনিকের বাচ্চা যখন অসুস্থ হয়, সে মায়ের সাথে এরকম একদম লেপ্টে থাকে, তার মাথা মায়ের কাঁধের মধ্যে একদম শক্তভাবে এরকম করে দিয়ে ধরে রাখবে, হ্যাঁ। তাহলে এটা হলো আর্সেনিক বাচ্চার একটা স্পেশাল ক্যারেক্টার। আর্সেনিক অসুস্থ বাচ্চার এই ক্যারেক্টারটা কিন্তু আমরা হর হামেশাই দেখতে পাই, আপনি আপনার চেম্বারও দেখতে পাবেন। আরেকটা বিষয়, এইটা শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু করে। বড়রাও অসুস্থ সময় চায় কেউ না কেউ তার পাশে থাকুক, কেউ না কেউ তার পাশে থাকুক। বিশেষ করে বড়রা চায় যে আমার হাত ধরে থাকুক। আর্সেনিকের এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার, পাশে বসায় রাখলো, আবার চায় যে তার হাত ধরে থাকুক। এই হাত কেন ধরে রাখে? কারণ কেউ যদি তার হাত ধরে রাখে তখন সে ভালো অনুভব করে। রোগী হয়তো চায় না যে কেউ তার সাথে, সে অনেক অসুস্থ হয়ে আছে, তার মাথা ব্যথা করছে, অনেক জ্বর হয়ে আছে বা অন্য কোনো সমস্যা, সে চায় না যে তার আশেপাশে কেউ কথা বলুক বা ভিড় করুক, এটা সে চায় না। কিন্তু সে চায় তার প্রিয়জন কারা? তার স্বামী বা তার স্ত্রী, তার ভাই বোন বা তার বাবা মা, যে কেউ হতে পারে, তার প্রিয়জন তার হাতটা যেন তার গায়ের উপরে, হ্যাঁ, রাখুক। অন্তত পক্ষে গায়ে যদি না হোক, অন্তত পক্ষে হাতের উপরে হাতটা দিয়ে রাখুক। এটা আর্সেনিকের চাহিদা, বুঝতে পারছেন? হয়তো ধরেন যে কোনো একটা কষ্ট নিয়ে সে ভুগছে, কিন্তু সে চাইবে যে আমার প্রিয়জন আমার হাতে হাতটা রাখে। কিন্তু কোনো কথা কিন্তু বলা যাবে না, চুপচাপ হাত দিয়ে রাখতে হবে। তো এই হাত দিয়ে রাখাটা কি, এই স্পর্শটাই হচ্ছে তার প্যারেন্টস, তার প্রিয়জন তাকে যে স্পর্শ করে রাখলো, তাকে যে ধরে রাখলো, হোল্ড করে রাখলো, এটাই তার একটা মানসিক নিরাপত্তা দেয়। আমরা প্রথমেই বলেছি আর্সেনিক কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। আপনারা যদি রাজন সংকরণ পড়েন তখন এই বিষয়টা দেখতে পাবেন। তো এবার আসি আমরা পরের একটা বিষয়, আর্সেনিকের খুবই ক্লাসিক্যাল রুব্রিক্স। আমি আপনাদেরকে যেটা সবসময় বলি, ফাস্টিডিয়াস, তাই না? ফাস্টিডিয়াস নেচার আমরা বলি না আর্সেনিকের, ফাস্টিডিয়াস। সেই ফাস্টিডিয়াসের দিকে আমরা এবার একটু আসি। খুঁতখুঁতে যে স্বভাব, সেটার একটু গভীরতায় আসে। তো সেটা বুঝতে গেলে আগে কয়েকটা জিনিস ক্লিয়ার হতে হবে। তার মধ্যে প্রথমটা হলো, এটা তো বললাম মনে হয় না, হেল ড্যামেল বললাম না, হেল 1 2 হেল ড্যামেল একই হলো। এরপরে হলো লাইটটা ডিলিট হয়ে গেছে, দেখ। পরের যে রুব্রিক্স আসছে, আমরা সরাসরি চলে যাই সেলফ টর্চার।
ঠিক আছে, এই রুব্রিক্সে মেডিসিন দেওয়া নাই, কিন্তু আগের কেন্টের ইয়াতে ছিল এই সেলফ টর্চার, এটাকে ক্রস রেফারেন্স করা আছে টর্মেন্টিং হিমসেলফ। তো কেন যেহেতু সেলফ টর্চার বলেছেন, বা সে সময় ডাক্তাররা যেহেতু সেলফ টর্চার বলেছেন, আমরা সেলফ টর্চারটা বুঝি, তাহলে টর্মেন্টিংটা ক্লিয়ারলি ওখানে আগানো যাবে। তো এই রুব্রিক্সটা আসলে খুবই কার্যকর, খুবই মানে আমরা ব্যবহার জানি না তাই ব্যবহার করি না, কিন্তু আমি খুব ভালোভাবে বিষয়টাকে শিখেছি এবং এটা আমি উপলব্ধি করতে পেরেছি। যেমন এই আমি ফাস্টিডিয়াস রুব্রিক্সের কথা বললাম, হ্যাঁ, এরকম এই ফাস্টিডিয়াসের সাথে একটা খুব ভালো লিঙ্ক আপ আছে, এটা আমরা একটু শিখি। তো আমরা গতদিনের আলোচনায় কি দেখেছিলাম? আর্সেনিক চুপচাপ বসে থাকতে পারে কি পারে? খালি খালি বসে থাকতে পারে? পারে না স্যার। পারে না। কি করে? এমলেসলি কাজ করে, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে কাজকর্ম করে, তাই না? এটা গতদিন আমরা রুব্রিক্সের মাধ্যমে আপনাদেরকে বোঝালাম। আর এখন যদি তার জ্বর আসে, তার ব্যথা যন্ত্রণা হয়, তার পিএলআইডি হয়, তার ডিসমেনেরিয়া হয়, তার মাইগ্রেনের ব্যথা হয়, বা টুথেক হয় মানে দাঁত ব্যথা হয়, তোয়াল ব্যথা হয়, যে কোনো ব্যথা, বা ফোড়ার যন্ত্রণা হয়, যে কোনো ব্যথা যন্ত্রণা, তখন সে কি করবে? যেমন আমরা পেশেন্টকে বলি, এই প্রশ্নটা আমি করি যে আপনার যন্ত্রণা অনেক বেড়ে গেল, বা আপনার 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর আসলো, অসহ্য ব্যথা হচ্ছে, আপনার উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই, বা আপনার মানে আপনি দাঁড়াতেই পারছেন না, তখন আপনি কি করেন? তখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলা কি হয়? এই ফাস্টিডিয়াস বুঝতে যায় এই প্রশ্নগুলা কিন্তু আমি খুব কমনলি করি, আমার সাথে যারা বসেন থাকেন তারা জানেন এই আমার খুব কমন প্রশ্ন সেট, এই প্রশ্নগুলাই করি। আপনারাও এরকম প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? করবেন যে আপনার অসুস্থতার সময় 103 ডিগ্রি যখন জ্বর আসলো, আপনার উঠে দাঁড়ানোরও ক্ষমতা নাই, বিছানায় পড়ে আছেন, তখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলা তখন কি হয়? তো আর্সেনিকের রোগী দেখবেন এরকম করে উত্তর দেয়, সে বলবে ডাক্তার সাহেব আমি নোংরা দেখতে পারি না। প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে শোনেন, এই কথাগুলো রুগীরা বলে, আপনারা শোনেন না, মনে করেন যে এটা কোনো গুরুত্ব নাই, কিন্তু এগুলা তো খুব গুরুত্বপূর্ণ। রুগী কি বলছে? আমি নোংরা দেখতে পারি না, আমি নোংরা দেখতে পারি না, আমার এই চোখে নোংরা সহ্য হয় না। রুগীরা এইভাবে বলে, আমার এই চোখ দিয়ে নোংরা আমি দেখতেই পারি না। তার মানে আমার এই চোখে নোংরা সহ্য হয় না। তাহলে প্রবলেম কিসের হলো? চোখের, তাই না? রুগী বলছে যে আমার চোখে সহ্য হবে না। তাহলে চোখ রিড করছে যে সবকিছু নোংরা, চোখ দেখছে যে সবকিছু নোংরা, নোংরাটা কে রিড করছে? চোখ। মানে দেখছে কে? চোখ। আর সেটার অ্যানালাইসিস এবং সেটাকে রিডিংটা কে করতেছে? ব্রেন। তাহলে এখানে ব্রেন রিড করছে, আর হলো চোখ দেখতেছে যে ওইটা ওখানে পড়ে আছে, এটা এখানে, কাপড়টা ওখানে আছে, আল্লাহ এখানে কাঁথাটা ভাঁজ করেনি, বালিশ গুলা কিরকম এলোমেলো হয়ে আছে, তোয়ালাটা ওইখানে কেমন হয়ে আছে, এখানে। এটা চোখ দেখছে, ব্রেন প্রসেস করতেছে, ব্রেন রিড করছে। ব্রেন কি রিড করতেছে? যে উলট পালট হয়ে গেছে, অগোছাল হয়ে আছে। তো এরকম ক্ষেত্রে আর্সেনিকের ভিতরে দুইটা জিনিস কাজ করে। প্রথমটা হলো এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। খুব ভালো করে মনে রাখেন, প্রথমটা হলো এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে, লিখে রাখেন। এখন মনে করেন কেউ একজন এলোমেলো করে, এখানে একটা বোতল আছে, মনে করেন আমার বেটা এই এটা একটা বোতল, এই বোতল এখানে এনে আপনারা দেখতে পাচ্ছেন না, আচ্ছা এই ধরে নেন যে আমার হাতে একটা বোতল আছে, বোতলটা এলোমেলো করে এখানে এসে রেখে দিচ্ছে। আমি অবশ্য খুব অপছন্দ করি। আমার এখানে একটা কম্পিউটার টেবিল আছে, বই টই আছে, ওই পাশে একটা ল্যাপটপ আছে, আমার দুটোই চলছে, হ্যাঁ। তো এই টেবিলে কোনো আপনার গ্লাস, বিশেষ করে চায়ের কাপ বা পানীয় জিনিস রাখা যাবে না। হ্যাঁ, এটা আমি খুব মানে স্ট্রিক্ট এই বিষয়ে, এটা একটা অন্য বিষয়। তো এলোমেলো করে ধরেন এখানে একটা বোতল রাখা আছে, তো সেক্ষেত্রে হবে কি, এটা আমার বেটা রেখেছে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন আর্সেনিকের ক্ষেত্রে কি ঘটবে, এগুলো কিন্তু এত ভেঙে আপনাকে কেউ বলে দেবে না, আমি ভেঙে ভেঙে আপনাকে বলে দেবে এই বোতলটা এখানে কে রেখেছে। আমি আর্সেনিক, আমার ফার্স্ট ইয়ে হবে বোতলটা এখানে কে রেখেছে।
আমার ছেলে রাখছে। তাহলে এটা আমার ছেলেকেই গোছাতে হবে। এই প্রবলেমটা ক্রিয়েট করেছে আমার ছেলে, এটা তো এখানে থাকার কথা না বোতলটা, কিন্তু এটা এখানে আছে। এই প্রবলেম এটা সলভ করতে হবে আমার ছেলেকেই। ভালো করে বুঝেন, কিন্তু আমি কিন্তু এখানে অনেক বড় জিনিস বুঝাই বলতেছি। ইন জেনারেল বিষয়ে এই যে বই আছে এলোমেলো হয়ে ওইখানে আছে, এগুলো ইন জেনারেল একদম কমন কাজ। হ্যাঁ, সেটা আমি করব। ইভেন দেন এই বোতলটা যদি আমি আর্সেনিক বোতলটা যদি ধরেন যে মেঝায় পড়ে থাকে, আমি ওইটা ইন জেনারেল আমার টেবিলে রাখবো, বা ফ্রিজের মধ্যে রাখবো, বা বাসন কোসন পড়ে আছে সেটাকে আমি বাসন কোসনের জায়গায় রাখবো। সেখানে কিন্তু আমি কারো সহযোগিতা নিতে চাইবো না বা নিব না। সেখানে আমার যা যা করা দরকার ইন জেনারেল ক্ষেত্রে আমি সব কিন্তু একদম গুছিয়ে নিব, এবং রেস্ট ক্যান নট রেস্ট আপনাদেরকে এর আগে শিখাইছিলাম। যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ আমি রেস্ট নেব না, আমি এটা করব। এখন এটা করতে যে আমি কিন্তু কাউকে বলবো না যে এই বেটা তুমি এই বোতলটা ওখানে রাখো, এটা আমি করবো না, আমার কাজটা করবো। ইভেন দেন আমি মেয়ে মানুষ, আমার হাজবেন্ডও যদি হয় আমি হাজবেন্ডকেও বলবো না, আমি নিজেই নিজের কাজটা করবো। আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। কিন্তু এই যে বোতল নিয়ে আমার বেটা এখানে রাখলো, পানিটা খাইলো, খাইয়ে দিয়ে সে জায়গা মতো রাখলো না, এইটা আমি করতে যাব না। আমি তাকে বলবো, ঠিক আছে, আমি তাকে বলবো যে এটা গুছিয়ে রাখো, তুমি এটা গোছাও, তোমার এটা কাজ তোমার নিজেই করতে হবে। অথবা কোনো একটা কাজ, ধরেন হাজবেন্ডের একটা কাজ ওয়াইফ বলতেছে যে এটা তোমার কাজ, তুমি করো, এটা তোমাকে করো। এখন যদি হাজবেন্ড সেটা না করে, তাহলে তখন এই মহিলা রাগ হবে। বেটাকে বললাম, বেটা বোতলটা ইয়ে হলো না, তখন সে রাগ করবে। এখন ঘটনা হচ্ছে, সে কি শুধু রাগ করবে? না, সে রাগ করবে না। দুবার তিনবার বললো, বেটা শুনলো না, তারপরে সে কি করবে? সে নিজে ঠিক করবে, এবং সাথে সাথে বেটাকেও কথা শোনাবে, হাজবেন্ডকেও কথা শোনাবে। এটাই হলো সেলফ টর্চার। সে তো অসুস্থ, তার তো এনার্জি নাই। বেটাকে বললো, বেটা শুনলো না, কিন্তু ওর মাথার মধ্যে কাজ করতে তো এলোমেলো আছে, এটাকে জায়গা মতো রাখতে হবে। সে ওটাকে নিয়ে গেল, জায়গাতে রাখলো, এবং বেটাকে কথাও শোনালো। আমি আবার বলছি, আর্সেনিক তার কাজের ক্ষেত্রে খুবই স্পষ্ট। যদি কোনো কাজ তার নিজের হয়, যেরকম যেটা বললাম, মিক্সেপে জিনিসপত্র তুলে রাখা, ফ্রিজে বোতল রাখা, রান্নাঘর পরিষ্কার করা, তবে সেখানে কারোর সাহায্য নিবে না। সে মনে করে যে এটা তার কাজ এবং তাকেই করতে হবে। কিন্তু যদি অন্য কেউ, যেমন তার ছেলে, কোনো জিনিস অগোছাল করে রাখে, তবে সে তাকে হুকুম দেবে, এই তুই এটা বোতল রাখিস কেন, তুই কর, তুই এটা এখানে রাখছিস কেন, পানি খাইছিস, ভালো কথা, তুই জায়গা মতো এটা রাখ। ঠিক আছে? এবং এই মহিলা কাউকে যে কাজ করতে বলবে না, স্বামীকেও বলবে না, এবং সে শুধু চাইবে যে তারা নিজের কাজ নিজেরাই করুক। এখন তারা যদি নিজের কাজ নিজেরা না করে, তাহলে তখন তার রাগ হয়, তখন সে রাগ করে নিজে আবার সে কাজটা ঠিক করে দিবে, এবং সাথে সাথে তাকে কথাও শোনাবে। এটাকে বলা হচ্ছে সেলফ টর্চার। আমি কি বুঝাতে পারলাম? কে বুঝতে পারেননি? আছেন এমন কেউ বুঝতে পারেননি? পরে আবার বলবেন যে বুঝিনি। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ধন্যবাদ। কেন সেলফ টর্চার হলো? 104 ডিগ্রি জ্বর, পাতলা পায়খানা, নেতিয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারে না, আপনি অসুস্থ, আপনি কেন উঠতে যাবেন? ওটা যদি তার জিনিস হয়, যদি তার স্বামী বা সন্তান যদি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তাদের যদি সমস্যা নাই, আপনার তাতে সমস্যাটা কি? আপনি কেন করতে যাবেন? রুগীকে এভাবে প্রশ্ন করবেন? আপনার কি দরকার পড়েছে? আপনি রেস্ট নেন, আপনার তো এনার্জি নাই। না 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 ডাক্তার সাহেব, আমার চোখে ওটা ভালো লাগে না। রুগী একদম স্পষ্ট এই ডায়লগটাই দেয়, আমার চোখে ওটা ভালো লাগে না। এলোমেলো দেখলে আমি মনে মনে জ্বলতে থাকি, এলোমেলো দেখলে আমি মনে মনে জ্বলতে থাকি যে সে এটা তো ঠিক করে রাখেনি, সেটা এখানে কেন রাখে। আমি 3বার বলেছি যে ওই জিনিসটা ওই জায়গায় রাখ, 3বার বলার পরেও সে রাখলো না, তখন আমি উঠে গিয়ে নিজে ওই জায়গায় রেখে দিই। এটাকেই বলে হচ্ছে সেলফ টর্চার।
আমি কি ক্লিয়ার করতে পারলাম? তো এই যে সেলফ টর্চারটা সে কিন্তু করছে তার ফাস্টিডিয়াস নেচারের জন্য। আপনার শরীরে এত কষ্ট হচ্ছে, তখন কেন আপনাকে এত ফাস্টিডিয়াস হতে হবে? আপনার তো ফাস্টিডিয়াস হওয়া উচিত না, কিন্তু সে সেলফ টর্চার করতে থাকে। তো এবার বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিভাবে সেলফ টর্চার পাবো? বাচ্চারা কিভাবে সেলফ টর্চার করে? ঠিক আছে, যদি বাচ্চার কোনো ডিমান্ড পূরণ না হয় তাহলে সে মাথা কুড়াবে। মাথা কুড়ানো বুঝেন তো? মোস্তাক ভাই বলতে ওনার ছোট বেটা ওই রকম, কিছু না হলে যে দেওয়ালে ধুস ধুস করে। তো মোস্তাক ভাইয়ের আবার বুদ্ধি খাটাইছে কি, যে এই দেওয়ালে না, তুমি এই বিছানায় এখানে ফুটাও, আর ওখানে একটা বালিশ দিয়ে দেয়। তো বাচ্চা যে বালিশে ঠুস 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 করে মাথায় বাড়ি দেয়। তো অধিকাংশ বাচ্চারা এত জোরে কাঁদবে, ক্যাঁ করে ইয়ে করবে যে একদম দম বন্ধ হয়ে যায়, চক চক হয়ে যায়, গলা একদম আটকে যায়। এটা হলো সেলফ টর্চার। অথবা এই বাচ্চা জেদে রাগে একদম হুট করে রাস্তার মধ্যে শুয়ে পড়বে, পড়ে মনে করেন মেঝে অথবা মেঝেতে একদম পড়ে গড়াগড়ি খাবে। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে, ওখানে ছোট ছোট পাথরের কুচি আছে, ইটের গুঁড়া আছে, ওগুলা দেখা দেখি না, তার কষ্ট হচ্ছে, তারপরেও সে গড়াগড়ি পাচ্ছে। কেন? তার কথা পূরণ হতে হবে। তাহলে এরাও সেলফ টর্চার করে, বাচ্চারাও সেলফ টর্চার করে, নিজেকে হার্ট করে, আঘাত দেয়। তাদের ব্যথা যতই বেশি হোক না কেন, আর ব্যথা তো নিশ্চিত ভাবে হবেই, কারণ বাচ্চা যদি মাথা কুড়ায় বা কাঁদে জোরে করে গলা ফাটায় তাহলে তো কষ্ট হবেই। তবুও ব্যথা থাকা সত্ত্বেও যদি তার ডিমান্ড পূরণ না হয় তাহলে সে এরকম করে। বুঝতে পারছেন? ডিমান্ড যদি পূরণ না হয় তাহলেও সে এরকম করতে থাকবে। দেখেন, আর্সেনিকের আরেকটা কথা আমি কিন্তু বলেই ফেললাম আপনাদের, যে আর্সেনিক কিন্তু খুব ডিমান্ডিং। ওই যে প্রেইং প্রেইং এন্ড নিলিং পড়াতে যে বললাম না, ডিমান্ডিং, এটা লিখে নেন। আর্সেনিক হলো ডিমান্ডিং। তাদের ডিমান্ড পূরণ হতেই হবে। ডিমান্ড করেছে যা, এই যে আমরা বিয়ের সময় যৌতুক চাই আমাদের ছেলেরা, হ্যাঁ, ডিমান্ড কি, যে ইয়ে দিতে হবে, বাইক দিতে হবে, তাই না? RS-15 নাকি FS-15, এই ইয়েগুলো দিতে হবে। ডিমান্ডিং, আর্সেনিক হলো ডিমান্ডিং। যদি তার কথা মতো কোনো কিছু না হয় তাহলে সে সেলফ টর্চার করবে। অন্যদের সে কম কষ্ট দেয়, নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এটা হলো আর্সেনিকের একটা বৈশিষ্ট্য। পরের স্লাইডে আমরা আসি। রকিং এমএল, কি যেন আমাকে সেদিন বলতেছিল, রকিং এমএল ভুলে গেলাম, আস্তরুজ্জামান। আচ্ছা যাক, রকিং অ্যাগ্রাভেশন, এমএল তো না, রকিং অ্যাগ্রাভেশন। রকিং অ্যাগ্রাভেশনটা কি? রকিং অ্যাগ্রাভেশন, এই রুব্রিক্সটা আমরা খুব ভালো করে আমাকে খেয়াল করবেন, একদম প্র্যাকটিক্যালি আমি ইয়ে করে বুঝাই দিচ্ছি, সেদিনের বাচ্চার কেসটার মাধ্যমে আমরা বুঝবো। হ্যাঁ, ওইটাই আসলে আমাদেরকে শেখাচ্ছে। এত কিছু আমরা আলোচনা করছি বাচ্চার কেস থেকেই। এখন আপনি যদি বাচ্চাকে ধরেন যে এইভাবে দুলাচ্ছেন দ্রুত, হ্যাঁ, আমাদের স্যাররা কিন্তু এভাবে শেখাতো। হ্যাঁ, বাচ্চাকে নিল, বাচ্চা কাঁপতেছে, আমি কিছু নাই আপনাদের দেখাবো, দেখানোর জিনিস, দেখানোর জিনিস, আচ্ছা নাই, ধরে নেন বাচ্চা এইভাবে আছে, আমি একটু দূরে যাই, দূর থেকে তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। হ্যাঁ, এই যে বাচ্চাকে নিয়ে আসি, বাচ্চার জ্বর, বাচ্চা কিছুতে থামতেছে না, আপনি কোলে তুলে নিয়েছেন, নিয়ে বাচ্চা কাঁদে করে কাঁদছে, আপনি কাঁদে না কাঁদে না কাঁদে না, এই যে এইভাবে আপনি রকিং করতেছেন, হ্যাঁ, এরকম এরকম করে রকিং দিচ্ছেন। তা আমরা এই জিনিসগুলো ভুল শিখে থাকতাম, হ্যাঁ, আমরা ভুল বুঝতাম। এই যে দোল দেওয়া, এই রকিং করা, হ্যাঁ, এই রকিং এ বাচ্চা, আর্সেনিকের বাচ্চা কিন্তু আরো ঘাবড়ায় যায়, আরো জোরে জোরে কাঁদবে, আমরা তখন কেমন মিলার দিকে চলে যাই। তো আপনাকে যদি তাকে ক্যারি করতে হয়, খুব ভালো করে বোঝেন আর্সেনিক বাচ্চাকে কিভাবে ঠান্ডা করতে হয়। আপনি যদি তাকে ক্যারি করতে হয়, আপনি তাকে
তার বুকের মধ্যে রাখেন, সেহেতু হোল্ডিং পছন্দ করে, তাকে বুকে বা কাঁধের মধ্যে রাখতে হবে। দিয়েছেন, এইভাবে রাখলেন, দেখা যায় তো মনে হয় এইভাবে রাখতেছেন। রাখার পরে কি করতে হবে, আপনার শরীর, আপনি বাচ্চাকে, এটা না, আমাদের স্যাররা কিন্তু এভাবে দেখাইছেন, আমি ভিডিও দেখাতে পারবো, কিন্তু ওইরকম না, ঠিক আছে? আপনাকে কিন্তু রাখতে হবে এইভাবে। রাখলেন, সে ধরলো, আষ্টে পৃষ্ঠে আপনাকে এইভাবে ধরবে। এবার আপনি আপনার শরীরকে এইভাবে দোলান, বাচ্চাকে দোল দেওয়া যাবে না। আপনার না 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 না, বাচ্চা কাঁদে, না 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 না, এই, ঠিক আছে? এইভাবে আপনাকে কাঁধে নিয়ে ইয়ে করবেন, দোল দিতে হবে। আর্সেনিক বাচ্চা এটাই চায়, বাচ্চাকে দোলানো যাবে না। বাচ্চা যদি নড়ে তাহলে বাচ্চা কাঁদবে, আপনাকে নড়তে হবে। হ্যাঁ, এবার আপনি এইভাবে নেওয়ার পরে যদি বাচ্চা থেমে গেছে, আপনি দেখছেন ঘুমায় গেছে, এবার আপনি যদি তাকে এরকম করে নিয়ে ধীরে 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 বিছানার মধ্যে যদি আপনি শোয়াতে যান, অমনি বাচ্চা কিন্তু ইরিটেট হয়ে যাবে, একদম আবার কান্না শুরু হবে, তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে, উইদিন মাইক্রো সেকেন্ড সে চলে যাবে। সে শুধুমাত্র আপনার কাঁধে বা বুকে থাকতে পছন্দ করবে। আর্সেনিক বাচ্চারা কেবল এই বুক বা কাঁধের এই জায়গাগুলোতে থাকতে পছন্দ করে, এবং সেরকম করে হাত দিয়ে আপনাকে হোল্ড করে রাখে। আপনি তাকে হাত দিয়ে, আপনি যদি মনে করেন যে এটা বাচ্চা, এটা বাচ্চা, আপনি এরকম করে নিয়ে এরকম এরকম করবেন, হবে না, আপনাকে বুকেই রাখতে হবে। বা আপনি মনে করেন যে একটু সামনের দিকে এরকম করে ঝুঁকে আমরা অনেক সময় এরকম 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 করে, এটা বাচ্চা একদমই হবে না। ওকে বুকের সাথে রেখে নিজেকে এইভাবে নড়তে হবে, আপনার শরীর নড়বে, বাচ্চা নড়বে না। আমি বারবার এই কথাগুলো বলে দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, এরপরের রুটিনটা হচ্ছে বাইটিং হিজ টামলার। আমি এর আগে এটা বুঝাইছি অনেক বড় করে, আজকে ছোট করে বুঝি। বাইটিং হিজ টামলার, কেন্টের রেপার্টরিতে এই মেডিসিনে শুধুমাত্র একটা মেডিসিনই দেওয়া আছে, এর পরের রেপার্টরি গুলাতে ওই যে কিউপ্রামনেট যোগ হয়েছে। তো আমরা আর্সেনিককেই চিনবো বাইটিং হিজ টামলার। এলেনের এনসাইক্লোপিডিয়াতে লেখা আছে বাইটিং এজ অফ দা হোয়েন ট্রাইং টু ড্রিঙ্ক। এলেনের কিনোটে এই কথাটা লেখা আছে, আমি লিখে দিলাম, ঠিক আছে? তো বাইটিং হিজ টামলার, কেন এবং এলেন কেন মাইন্ড চ্যাপ্টারে দিলেন? এটা তো কামড়াকামড়ি জেনারেল জায়গায় দিতে পারতেন বা টুথের মধ্যে দিতে পারতেন, এটা কিন্তু চিন্তা করার বিষয়। বাইটিং টামলার কেমন হয়, এই বাইট মানে কি, বাইট মানে কি? আমি একটা আপেল রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনারা আপেল একটা নিলেন হাতে, হ্যাঁ, আপেল হাতে নিয়ে আমরা কি করি, প্রথমে একটা কামড় দিলাম, তাই না? যখন আপনি দাঁত বসালেন, সেটা কিন্তু আলাদা কিন্তু হলো না, আলাদা হওয়ার আগ পর্যন্ত হলো বাইট। আপনি তখন তাকে দাঁত বসলো, এটা হলো বাইট। বাইট করা মানে আপনি কেবল ওটার, আপেল কিরকম হয়, আপেলটা একদম মসৃণ, তাই না? এরকম আপেল আমার হাতটা যেমন তেল তেলে হয়েছে এরকম হয়। আপনি যখন বাইট করলেন তখন কি হলো, আপেলের যে মসৃণ যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু আপনি খারাপ করে দিলেন। ভালো করে বোঝেন, খুব ডিপ ফিলোসফি আমি আপনাদেরকে বুঝাচ্ছি। বাইট মানে হলো আপনি কেবল ওটার স্ট্রাকচার খারাপ করে দিলেন। লোকেরা বলে, কিন্তু আমরা বলি হ্যাভ এ বাইট। বাইট মানে একটা, মানে একটা টুকরো, একটা অংশ, পুরাটা না। কিন্তু যদি আপনি কোনো কিছু বাইট করেন, যেমন আপনি পিজা, হ্যাঁ, সেটা কি করলেন, প্রথমে বাইট নিলেন, তারপর এটা মুখের মধ্যে গেল, এবার আপনি খেলেন, তাই না? তো বাইট আগে দিতে হলো, বাইটটা হলো খাওয়ার, খাননি বা ভেতরে একদম নিয়ে নেননি, কেবল কামড় দিয়েছেন, কিন্তু ওটা আলাদা করেননি, ঠিক আছে? তো আলাদা করার বিষয়টাকে কিন্তু অন্য কিছু বলে, চয়িং আছে, তারপরে ওই যে আরো আরো কিছু জিনিস আছে সেগুলা, কিন্তু বাইটিংটা হলো কেবল মুখে দিয়ে একটা জোর চাপ দিচ্ছেন, ঠিক আছে? তো বাইটিং হিজ টামলার,
ঠিক আছে? তো টামলারটা কি, ধরেন যে টামলার, টামলার মানে তো আমরা জানি টামলার কাকে বলে, কারো মনে আছে? টামলার হলো এইরকম বড় একটা মগের মতন, হ্যাঁ, দুই দিকে হ্যান্ডেল থাকে, সেটা হলো টামলার। তো এই টামলার, টামলারটা আমি মুখে নিলাম, আবার বাচ্চাদেরও টামলার পাওয়া যায়, নিপেল লাগানো আছে, এরকম নিলাম, দিলাম, একটু চাপ দিলাম, স্ট্রাকচারটা একটু বিগড়ে গেল, বাস বাইট হলো। আপনার কাছে দেখেন একটা বোতল যদি থাকে, আপনার আশেপাশে থাকা উচিত, গরমের মধ্যে পাশে বোতল রেখে ক্লাস করা উচিত। তো বোতলটা নেন, নিয়ে একটু চিবান, বাইট করেন। এই বাইট করা মানে হলো, আরেকটা অর্থ হলো নিজের গ্রিপে নেওয়া। এখানে সে কি করছে, টামলার, টামলারটাকে গ্রিপে নিচ্ছে, তাই না? তো আগেকার যুগে কাঁচের বোতল গুলো এরকম বড় শেপের হতো, এবং ওগুলাকে টামলার নামে ডাকা হতো। তো বাচ্চারা তো আর বুঝবে না যে টামলার কি, বাচ্চারা কি বুঝবে যে টামলারে যে আমাকে বাইট করতে হবে, বাইটিং ইজ টামলার? বাচ্চারা জেনেই কি করবে যে টামলার কি? তার ভেতরের কন্টেন্ট বা উপাদানের সাথে স্বাদ, ওর মধ্যে কি আছে সেটা নিয়ে তার স্বাদ। বাচ্চা বোতল বা টামলার দিয়ে কোনো কাম বাচ্চার নাই, ঠিক আছে? তো বাচ্চার মূল বিষয়টা হলো কি, তার প্রয়োজনটা মিটাচ্ছে আর্সেনিক। আর্সেনিকের বাবা মা, গতদিন বললাম না যে সারাদিন ধরে দাদা দাদি দেখলো, মা আসলো দাদা দাদি ভুলে গেল, এবার বাবা আসলো মা ভুলে গেল, এবার বাবা ঘুরে টুরে নিয়ে এসে আবার মাকে দেখলো, মায়ের কাছে গেল। তার মানে এই বাচ্চাদের কিন্তু বাবা মা এগুলা নিয়ে ওর মনে কিছু নাই। তার মূল বিষয়টা হচ্ছে কে তার প্রয়োজন মেটাচ্ছে। মা প্রয়োজন পূরণ করলে মাই দরকার, বাবা প্রয়োজন করলে বাবাই দরকার। হ্যাঁ, এমনিতে ধরেন যে ভালোই লাগে, বাবা অফিস থেকে আসে, খেলনা নিয়ে আসে, হ্যাঁ, যখন বাচ্চা সুস্থ থাকে তখন বাচ্চা কিন্তু বাবার খুব ভালো লাগে। যখন অসুস্থ হয়ে যায় মা ভালো, বাবা না। যদিও বাবার কাছ থেকে খেলনা পাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সবই বাবার কাছ থেকে। তাহলে এখানে ট্রামলার হলো যে কোনো উৎস বা সোর্স যেটা তার প্রয়োজনটা মেটাবে, ঠিক আছে? তো এখন সে ওষুধ নিতে পছন্দ করছে না, রিফিউজ করছে মেডিসিন, ওষুধ নিতে চাচ্ছে না, অথবা ডাক্তারটাও টামলার কিন্তু হতে পারে, সবাই টামলার হতে পারে। যে কেউ তাকে সাহায্য করছে, তার মর্জি অনুযায়ী চলছে, সবাই তার টামলার। আর এখানে কি হচ্ছে, সে বাইট কেন করছে? কারণ কোথাও কিছু কন্ট্রাডিক্ট বা বিরোধ করছে, তার কথা মতো চলছে না। এখন বিষয়টা কি, টামলার মানে হলো সাপোর্ট, যার মাধ্যমে একজন শিশু, একজন বাচ্চা দুধ পায়, কিন্তু টামলার ক্ষতি করে, ক্ষতি করে যদি করে ফেলে, তাহলে শিশুটা আর ঠিক মতো দুধ পাবে না। তাহলে টামলারের মানে হলো এটাই, বুঝতে পারছেন? কিন্তু বাইটিং টামলারের ইয়েটা হলো, টামলার কিন্তু ব্রেকিং বলা নাই, রুব্রিক্সে কিন্তু ব্রেকিং বলা নাই। একটা টামলার তো ইচ্ছা করলে মানে রুগী বা বাচ্চা বা যাই হোক, সে নিয়ে তো আচার দিতে পারতো, আচার তো দেয়নি, সেটাকে ব্রেক করেনি, ভেঙে ফেলেনি। খালি সে কি করছে, আমি বাইটিং মানে কি বললাম, বাইটিং এর সূক্ষ্ম ফিলিং হলো যে সেটার গঠন বা স্ট্রাকচার বদলে দিচ্ছে, স্ট্রাকচার পরিবর্তন করে দিচ্ছে। তো স্ট্রাকচার বিগড়ে দিলে কি হবে, স্ট্রাকচার যদি বিগড়ায় দেয় টামলারের, তাহলে কি হবে? তো যে কন্টেন্ট বা দুধ আছে, ঠিক আছে, ওই টামলারের মধ্যে থেকে দুধ আসতো, পুষ্টি আসতো, সেটা আগের মতো প্রপার বা সঠিকভাবে বাইরে আসবে না যদি বিগড়ায় দেয়। কারণ সে তো ধরেন যে টামলারকে বাইট করেছে, চিবায় ওটার স্ট্রাকচারের 12টা বাজায় দিয়েছে, বোতলটার 12টা বাজায় দিয়েছে। অনেক সময় হয় কি, আমরা দেখি যে মায়েরা দুধের বোতল সাথে নিয়ে আসে আমাদের ক্লিনিকে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের এখানে নিয়ে আসে দুধের নিয়ে আসে, সুজি বা লিকুইড কিছু নিয়ে মারা আসে, ঠিক আছে? তো এরকমই ধরেন ক্লিনিকে এলো, যদি বাচ্চা থাকে তাহলে তার বোতলটা দেখবেন, বলবেন যে দেখি দেখি দেখি, দেখি বাবুর বোতলটা একটু দেখি, আপনারা দেখবেন। হ্যাঁ, এটা দেখাটাও জরুরি। দেখবেন যে এই আর্সেনিকের বাচ্চার বোতলে যে নিপিলটা থাকতেছে সামনে, প্লাস্টিকের যে রাবারের ইয়েটা থাকে,
দেখবেন ওখানে একটা ফুটা থাকে যেটাতে অল্প অল্প করে দুধ বা তরলটা যায়, সেটা দেখবেন যে ছিদ্রটা অনেক বড়। সে চাবাতে চাবাতে কাটতে কাটতে নিপল বড় করে ফেলেছে। তো এখানে টামলার তো ছিল কাঁচের, ওটা তো ভেঙে ফেলতে পারে, কিন্তু না, সেটা তো সে করেনি। সে এই বাইটিং হলো তার শেপ পরিবর্তন করে দিচ্ছে। কেন শেপ পরিবর্তন করছে? যাতে বেশি দ্রুত দুধ বেশি বেশি আসে আর কি, দ্রুত আসে, বেশি আসে। কারণ কম আসছে, স্লো আসছে, এটা তাকে ইরিটেট করছে, বিরক্ত করছে। ঠিক আছে? তো ভালো করে বুঝেন বিষয়গুলা। আমি এর আগে বুঝাইছিলাম বাইটিং ইজ কামলার, একটা মহিলার উদাহরণ দিয়েছিলাম না, যে সে মহিলা তার হাজবেন্ডের, মহিলার বয়স অনেক, প্রায় 65, তার হাজবেন্ড অসুস্থ, হাজবেন্ডের পা 3 দিন ধরে টিপে যাচ্ছে। হ্যাঁ, টিপছে টিপছে টিপছে, আর রাত 3টার সময় একটু টিপতে যে ইয়ে হয়ে গেল, হাজবেন্ড কি গেল, একদম পা দেয় আরেকটা, পা দেয় আরেক পায়ে ধাপ করে বাড়ি দিল। এটাকে আমরা বাইটিং হিজ কামলার নিলাম। এই যে আজকে যে ব্যাখ্যাটা করলাম, এটার সাথে ওটাকে মিলান, অ্যানালজি করেন, দেখেন একই জিনিস। তার ইয়েটা হচ্ছে যে স্পিডে আসার কথা, যে পরিমাণে আসার কথা, যে প্রেসার দেওয়ার কথা, সেটাতে হচ্ছে না, এটাতে তাকে বিরক্তি করছে। এই জন্য সে বাড়িতে এটার একটা শেপ চেঞ্জ করার চেষ্টা করছে। ঠিক আছে? কেন অল্প অল্প দুধ আসবে, বেশি করে আসতে হবে। ঠিক আছে? এইরকম। ঠিক একইভাবে সে সোর্স বা সাপোর্টকেও সে সময় আঘাত করে, যেমনটা আমরা এই শিশুটা আমি বললাম না যে বা মানে আমি সেদিনের কেসে বলেছি, আপনারা যারা কেসটা লিখেছেন তারা পড়লে দেখতে পাবেন যে সে বাবাকে ঠাস করে মারতেছে বা তার উপরে চিল্লাচ্ছে। তাহলে এখানে বাইটিং মানে কেবলমাত্র কামড়ালো ভাবলে হবে না, বরং বাইটিং মানে ভাবুন হচ্ছে হার্ট করা, আঘাত দেওয়া। সে তাকে হার্ট করছে, এইভাবে এটাকে চিন্তা করেন। বাইটিং এর অর্থটাকে করেন হার্ট, সে তাকে হার্ট করছে। অর্থাৎ যে তার কাছাকাছি থাকে, যাকে তার ভালো লাগে, কিন্তু যতক্ষণ সে তার প্রয়োজন মেটাচ্ছে ততক্ষণ সব ঠিক আছে, না হলে সে কথার মাধ্যমেও তাকে হার্ট করে দিবে। তার প্রয়োজন না মিটলে কথা দ্বারাও তাকে হার্ট করে দিবে। কথা দ্বারা হার্ট করা তো বুঝেন, একটা গালি দিয়ে দিবে, তার গোষ্ঠী উদ্ধার করে দিবে, এমন ব্যাড ওয়ার্ড, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, সেটা তাকে হার্ট করবে। সে যে কেবল শারীরিক ভাবে বা দাঁত দিয়ে আঘাত করবে তাও না, কথা দিয়েও হতে পারে, গালিগালাজ করে হতে পারে, অ্যাবিসিভ দিয়ে হতে পারে, রাফ হতে পারে, কর্কশ বা হ্রাস হতে পারে, ক্রুয়েলিটির মাধ্যমে হতে পারে। আর তিনি কিন্তু ক্রুয়েল, নোংরা কথা বলতে বলতে পারে। বুঝতে পারছেন? যেমন একটা পেশেন্ট বলছিল বিয়ের পরে তার অসুস্থ, এমনি ভালো, এবার অসুখের সময় যখন ওয়াইফের কাছে সাপোর্ট পাচ্ছে না, তখন সে বলছে, তোমার মা তো তোমাকে কিছুই শেখায়নি। এটা তো গাল হলো না, গাল হলো, কিন্তু সে এমন ভাবে বলছে, তোমার মা এইটুকু শেখায়নি। শুনবেন অনেক পেশেন্ট এসে বলে, যেগুলা কথা বলে, তোমার মা তোমার কিছু না শিখাই পাঠাইছে, আমার ঘরে এমনি এমনি গছাই দিয়েছে, গরম দুধটা গরম করতে বলছি তাও ঠিক মতন গরম করতে পারো না। আজকে তো ফার্স্ট ইয়ার, বেশি গরম না কম গরম আমি এর আগের বারে আলোচনায় বলেছিলাম, একটু নির্বিক হলেও তার চলবে না, পারফেক্ট থাকতে হবে। ঠিক মতো গরমটাও দুধ করতে পারো না, 1 গ্লাস দুধ আনতে গিয়ে 4 বার রাস্তার মধ্যে ফেলে দিলা। এইটুক, ওই তো রান্নাঘর, ওইখান থেকে এই পর্যন্ত আনছো, 4 বার ফেলে দিয়েছো। এইরকম আচরণ সে যখন ওই যে তার কাঙ্ক্ষিত সাপোর্টটা না পায়, তখন সে করে বাইটিং কামলা। ঠিক আছে? আবার পরক্ষণে ওই ওয়াইফের সাথে সে আবার ভালো ব্যবহারও করছে, কিন্তু এখন সে যেহেতু বেশি অসুস্থ হয়ে পড়ছে, তার সমস্যা তীব্রতর বা তার মধ্যে অ্যাকিউটনেস দেখা গেছে, তখন সে গালাগালি করে। দেখেন ভদ্র মানুষের গাল, তোমার মা বাবা তোমার কিছু শিখায় পাঠায়নি। এখানে কিন্তু মানে ওই যে আমরা যেটা কুত্তার বাচ্চা অমুক তমুক এগুলা যে গাল দিই, সে গাল কিন্তু থাকলো না, ভদ্রলোকে গাল দিল, মা বাবা তোমার কিছু শিখায় পাঠায়নি, ঢঙের কাজ করে করা শিখায়নি। ঠিক আছে? তো এরকম অ্যাবিউজ হতে পারে, তবে সবসময় এরকমটা না। তো ওয়াইফের জন্য এই সময়টা খুব কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, যে ডাক্তার সাহেব 1 ঘন্টা আগেও লোকটা খুব ভালো ছিল, যেই তার কষ্ট বাড়ে অমনি শুরু হয়ে যায়। সে মানে তার কষ্টের সময়, ব্যথার সময়
এটুকু দেখে না যে সামনে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, বা আমার শাশুড়ি আছে, বা বাইরের লোক আছে, সবার সামনে মুখ উঁচিয়ে যা তা বলে দেবে। সে অন্যদেরও অফেন্ড করে, হার্ট করে। অসুস্থতার সময় এই আর্সেনিকের মধ্যে এই প্রবলেম গুলা সবসময় দেখা যায়। সে দেখবে না। ওয়াইফ এসে কি বলছে যে ডাক্তার সাহেব, এক এক ঘন্টা আগেও তো লোকটা খুব ভালো ছিল, যেই কষ্ট বাড়ে অমনি শুরু হয়ে গেল। বাচ্চাদেরকেও পর্যন্ত দেখে না। ঠিক আছে, এরপরে স্লাইডে আমরা চলে যাই। injuring himself, fear to be left alone lest he should be injured himself। ঠিক আছে, injured himself lest he fears to be left alone, আমরা এইভাবে পড়লে বুঝতে সুবিধা হবে। সে একা থাকতে চায় না, তার ভয় হয় একা থাকলে সে হয়তো নিজেই নিজের ক্ষতি করে ফেলবে। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো এ স্টেট অফ ডিসপেয়ার where the patient feels solitude not for loneliness itself but because isolation may unleash self-destructive impulse। তো কি বলছে? ডিসপেয়ার। ডিসপেয়ার হচ্ছে এমন একটা অবস্থা, স্টেট অফ ডিসপেয়ার। রোগী যখন স্টেট অফ ডিসপেয়ারে যায়, মানসিক অবস্থা ডিসপেয়ার লেভেলে যায়, তখন রোগী সলিটিউড হয়, মানে নির্জনতা, একাকিত্বে তখন ভয় পায়। একাকিত্ব হচ্ছে লোনলিনেস। হ্যাঁ, একাকিত্বের জন্য কিন্তু ভয় পাচ্ছে না, বরং সে আশঙ্কা করছে যে সে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে, এবং বিচ্ছিন্ন হয়ে পড়লে সে আত্মঘাতী হয়ে পড়বে, সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে পড়বে। সে তার তো নেচার আছে সেলফ টর্মেন্টেড, সেখান থেকে সে সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে উঠতে পারে। যেমন রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব, যখন একা থাকি তখন আমার ভালো লাগে না। একা থাকলে আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে কি হয়? একা থাকলে কি হয় আপনি প্রশ্ন করবেন। তখন বলে যে একাকিত্বে মনে হয় যে মরেই যায়, নিজেকে শেষ করে ফেলি, তাই একা থাকতে আমার খুব ভয় লাগে। রোগী কি বলতেছে? যে একা থাকলে মনে হয় নিজেকে শেষ করে ফেলি, তাই একা থাকতে খুব ভয় লাগে। মনে হয় একা থাকলে না জানি কি করে বসি, যখন ব্যথা উঠে তখন মনে হয় পাশে কেউ থাকুক। ওই যে একটু আগে বললাম যে সে চায় যে প্রিয়জন অ্যাটলিস্ট হাতটা ধরে থাকুক। তো হেল্ড ওয়ান টু বি, এই রূপবৃষ্টা কিন্তু এখানে আসছে ওই একই কারণে। তো তার কাছে মনে হয় কেউ সাথে থাকলে আমি আমার মানসিক, আমার মন, ঠিক আছে, অন্যদিকে ডাইভার্সন করে রাখতে পারি, অন্যদিকে ব্যস্ত রাখতে পারি। একা থাকলে সব চিন্তা, খারাপ খারাপ চিন্তাগুলো মাথায় আসে, মনে হয় নিজেকে ইনজুর না করে ফেলি, এত খারাপ চিন্তা আসে, নিজেকে ক্ষতি না করে ফেলি। তখন আমার মাথায় খারাপ খারাপ চিন্তাগুলো চলতে আসে, যা দেখি মনে হয় যে নিজের ক্ষতি করে ফেলবো। ঠিক আছে, তো এর পরের ইয়েটা কি আসে, পরের স্লাইডটাতে আমরা যাই। এগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের পড়া। এরপর একটা হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন আফটার ফাইট। সুইসাইডাল ডিসপোজিশন আফটার ফাইট, ভয়ের চোটে আত্মহত্যার চিন্তা। ঠিক আছে, ইনসেনিটি সাইড ফ্রম, ভয়ের কারণে উন্মাদনা। ভয়ের কারণে উন্মাদনা, এখানে ফেয়ার কিন্তু বলেনি, সাইড বলেছে, ফেয়ার নয়, ফেয়ার, এফ ই আর, ফেয়ার মানে ভয়। এখানে লেখা আছে সাইড, FRIGHT। ফেয়ার আর সাইড কিন্তু এক না, আমি এর আগেও বলেছিলাম, আবারও বলি, ডিকশনারিতে কিন্তু একই মিনিং দেখা আছে। যারা অনেকেই মনে করেন যে রেপার্টরি পড়বো বাংলা অনুবাদ দেখে, ঠিক আছে, বাংলা অনুবাদের, তারা কিন্তু ভুল করবে। কারণ ডিকশনারিতে ভয় দেওয়া আছে, কিন্তু ফেয়ার আর সাইড কিন্তু এক না। রেপার্টরিতে আমাদের তিনটা শব্দ আছে, ফেয়ার, ফাইট আর ডেড। তো এই তিনটা ওয়ার্ড একই অর্থ বোঝায়, কিন্তু জিনিস আলাদা আলাদা। তো যখন আমরা ফেয়ার শব্দটা বুঝবো, তখন এটা হবে ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। যেমন আমি ইনজেকশন নিতে চাই না, আমার ভয় হয়। আমি অপারেশন বা সার্জারি করতে চাই না, কারণ অপারেশন করলে আমার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এটা হলো ফেয়ার।
ঠিক আছে, এমন লোক আছে যারা হোমিওপ্যাথিতে আসতে চায় না, কারণ এমন লোক আছে যারা হোমিওপ্যাথি খেতে চায়, আসতে চায়, কারণ তার এলোপ্যাথিতে গেলে সার্জারি ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই, তারা সার্জারিতে যেতে চায় না, অপারেশন করতে চায় না, কারণ তারা ভয় পায় সার্জারির পরে জটিলতা দেখা দিবে, তারা সার্জারি করলে বেশি কষ্ট পাবে। সুতরাং যদি তারা চায় যে এই ক্ষতি টতি, তারা চায় মূলত যে আমার ক্ষতি টতি না হোক, আমি হোমিওপ্যাথি করব, হোমিওপ্যাথিতে আমার সমস্যা ভালো হতে পারে। তো এইরকম ক্ষেত্রগুলোতে আমরা ওই যে ফিয়ার অফ ইনজুরি অফ বিং ইনজুর্ড রূপ দিকটা নিয়ে নিই, ঠিক আছে, ভবিষ্যতের ক্ষতি। আর ফাইট, ফাইট হলো অতীতে ইতিমধ্যে কষ্ট পেয়েছে, ইতিমধ্যে ওষুধ থেকে বা অন্য কোনো কিছু থেকে তার সাফার করেছে, কোনো ব্যক্তির কারণে ওষুধ থেকে, সার্জারি থেকে বা খারাপ কিছু তার সাথে ঘটেছিল, এখন তার সাথে জীবনে একই ধরনের অভিজ্ঞতা সে আর নিতে চায় না, মানে অতীতের কষ্টের মতন কষ্ট আর সে পেতে চায় না। তো এটাকে বলা হচ্ছে ফাইট। তাহলে ফাইট হলো এমন কিছু যা আপনি অতীতে কষ্ট পেয়েছেন সেখান থেকে আসছে, আর ফেয়ার হলো যার জন্য আপনার ভবিষ্যতে কষ্ট হবে। ঠিক আছে, একটা নোট আমি আপনাদেরকে দিই, আপনারা নোট করে নেন। এক নাম্বার হলো ফেয়ার। ফেয়ার কি? ফেয়ার হলো যে কোনো ধরনের সম্ভাব্য বিপদ, ব্যথা বা অপ্রীতিকর ঘটনা, আশঙ্কা, আশঙ্কাকে বোঝায়। এটা হলো ভবিষ্যৎমুখী, কারণ ঘটেনি কিন্তু ঘটতে পারে এমন কিছু নেই টেনশন, যেমন বিমানে ওঠার ভয়, অন্ধকারের ভয়, পরীক্ষার ভয়। এটা হলো ফেয়ার। এরপরে আসেন হচ্ছে ফাইট। ফাইটের বাংলা করা আছে আতঙ্ক বা হতচকিত হওয়া। ফেয়ারের তাৎক্ষণিক বা আকস্মিক রূপ এটা, এটা প্রায়শই অতীতের কোনো ট্রমাটিক অভিজ্ঞতা থেকে জন্ম নেয়, যেটির পুনরাবৃত্তি হতে পারে ভেবে মানুষ আতঙ্কিত হয়। হ্যাঁ, আপনি এটাই বলছেন। ঠিক আছে, যেমন উদাহরণ কি, ছোটবেলায় কুকুর কামড়ালো, এখন বড় হয়ে কুকুর দেখলে আতঙ্ক কাজ করে, এটা হলো ফাইট, এটা ফেয়ার না কিন্তু। হ্যাঁ, রাস্তা পার হচ্ছেন, হঠাৎ একটা গাড়ি আপনার খুব কাছে আসলো, আগে সে দেখেছে যে এরকম এসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ভয়টা হলো ফাইট। ঠিক আছে, এরপরে হলো ডেট। এটা কি? পরের স্লাইডে চলে যায়। এটা মর্মান্তিক আশঙ্কা, এটা ফেয়ারের চেয়েও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী একটা অনুভূতি। এটা তখনই কাজ করে যখন আপনি নিশ্চিত যে এটা একটা খুব খারাপ, বেদনাদায়ক এবং ভয়ঙ্কর ঘটনা আপনার ঘটবে এবং সেটাকে এড়াতে পারবেন না, আপনি শুধু সময়ের অপেক্ষা করতে থাকেন। এটা এক ধরনের অসহায়ত্ব এবং গভীর হতাশাপূর্ণ অনুভূতি। যেমন আপনার প্রিয় চাকরিটি, আপনি যে চাকরিটি করতেন খুব প্রিয় ছিল, সেখান থেকে আপনি ছাঁটাই হবেন জেনে আপনি যে কোনো মুহূর্তে ছাঁটাই হয়ে যেতে পারেন। যখন থেকে ছাঁটাই কার্যক্রমে, যে কয়েকদিন আগে আপনার ফেসবুক এখন তাদের কর্মী ছাঁটাই করতেছে, এআই দিয়ে রিপ্লেস করবে। তো যাদের এই ভয়টা কাজ করছে তারা কিন্তু এখন এই এআই এর মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি একটু সংক্ষেপ করি তাহলে কি দাঁড়াবে? সংক্ষেপ করলে দাঁড়াবে ফেয়ারে হয়তো কিছু খারাপ ঘটবে, অনিশ্চিত একটা ভবিষ্যতের ভয়, আর ফাইটে হচ্ছে উফ এটা কি হলো, অতীত বা বর্তমানের আকস্মিক ভয়। আর ডেড হলো আমি জানি নিশ্চয় এটা একটা ভয়াবহ কিছু ঘটবে এবং এটা আমি এড়াতে পারবো না, মানে নিশ্চিত একটা ভবিষ্যতের ভয়। ঠিক আছে, আরেকটু ছোট করে বলি, সেটা হলো কয়েকটা উদাহরণ আমি তো দিলাম, তারপরেও বলি। সেটা হলো যে একজন রোগীর ফেয়ার থাকতে পারে, ফেয়ার তৈরি হবে যে সার্জারির পরে ভবিষ্যৎ খুব জটিল কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, এটা হলো ফেয়ার। আর ফাইট হলো যে আগের বারের সার্জারির পর থেকেই তো এরকম কাহিনী হয়েছে, এরপরে সার্জারি করলে, মানে যে খারাপ একটা স্মৃতি সার্জারি নিয়ে তার মধ্যে ছিল, এটা হলো ফাইট। আর ডাক্তার যদি নিশ্চিত ভাবে বলে যে সার্জারি ছাড়া তোমার রোগ ভালো হবে না এবং এই সার্জারিটা খুবই জটিল এবং খুব কষ্টদায়ক, বেদনাদায়ক, তখন রোগীর মধ্যে যা তৈরি হবে সেটা হচ্ছে ফেয়ার। ঠিক আছে,
এটাই হলো এর মধ্যে পার্থক্য। তো এবার মূল আলোচনা আবার ফিরে আসি। মূল আলোচনাটা হলো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম সুইসাইডাল ডিসপোজিশন, ফাইট আফটার, তাই না, ইনসানিটি ফ্রম ফাইট, এই আলোচনায়। তো এইখানে কি আমার মধ্যে ভয় লেগে থাকে, ইনসানিটি ফাইট ফ্রম, এই দুইটাতেই একই, আমার মধ্যে ভয় লেগে থাকে। ডাক্তার সাহেব, যে কষ্ট আমি সহ্য করেছি, যে কষ্ট আমার হয়েছে, এর থেকে মরে যাওয়াই ভালো ছিল ডাক্তার সাহেব। এখন আমার যে কষ্টটা হয়, এটা থেকে মরে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি একা থাকা অবস্থায় দুবার চেষ্টা করেছি, আর বলেন সুইসাইডের কথা, দুবার চেষ্টা করেছি, মরে যায়নি ঠিকই। এখন একা থাকলে ওই যে সিলিং ফ্যানটা দেখছি, দেখে মনে হচ্ছে যে ওটা গলায় দড়ি দিয়ে ওটার উপর ঝুলে পড়ি। নাহলে ইলেকট্রিক প্লাগ দেখতেছি যে কম্পিউটারে যে হাত ঢুকাই দে, ইলেকট্রিক শক খায় মরে যায়, মনে হচ্ছে আঙুল ঢুকায় দিই। তো রুগী যখন এরকম ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে, তখন রুগীর মধ্যে সব জিনিস দেখে, যে যা আশেপাশের জিনিস আছে সেটা দিয়ে নিজের ক্ষতি করে দিই, আত্মহত্যা করে দিই। সে হয়তো করে না, কিন্তু চোখের যখন ওই জিনিসগুলো আসে চোখের সামনে, তখন মনের মধ্যে এই ধরনের স্পৃহা গুলা তার মধ্যে চলে আসে। ঠিক আছে, তো আমি আজকে এই পর্যন্তই রাখতেছি। আগামী দিন লম্বা ক্লাস হবে।